ধরুন, বিএনপি সরকার গঠন করার পর তাদের সরকারের প্রথম বাজেট সংসদে পেশ করলো। ঠিক তখনই বিরোধী দল জামায়াত ইসলামের ছায়া মন্ত্রী পরিষদ সেই বাজেটটির বিরোধিতা করে একটি বিকল্প বাজেট পেশ করে দেখালো। বিএনপি যে বাজেট পেশ করেছে তার থেকে তাদের বাজেটটি তুলনামূলক সাশ্রয়ী এবং এটি রাষ্ট্রীয় অর্থ অপচয় করা ঠেকিয়ে অল্প টাকায় দেশ পরিচালনা করতে এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে বেশি ভূমিকা রাখবে। এক কথায় সরকারি দলের পেশ করা বাজেটের থেকে বিরোধী দলের বাজেটটি সেরা। হ্যাঁ, ঠিক শুনেছেন, এমন একটি মন্ত্রিসভা গঠন করতে চলেছে এবারের বিরোধী দল জামায়াত ইসলামী। একটি নির্বাচনের পর সবগুলো জোটের মধ্যে একটি জোট বিজয় হয়ে সরকার গঠন করবে এবং একটি মন্ত্রী পরিষদ গঠন করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু একটু ভাবুন, একদিকে সরকারি দলের মন্ত্রিসভা শপথ গ্রহণ শেষে নিজেদের কাজ শুরু করেছে, অপরদিকে বিরোধী দল আরেকটি মন্ত্রিসভা গঠন করে বসে আছে এবং সরকারি দলের প্রত্যেক মন্ত্রীর বিপরীতে বিরোধী দলের একজন করে মন্ত্রী আছে। শুনতে অবাক লাগলেও উন্নত বিশ্বের দেশগুলোর গণতন্ত্রে এমন সুন্দর রাজনৈতিক চর্চার অনেক নজির আছে, যাকে বলা হয় ছায়া মন্ত্রী পরিষদ বা শ্যাডো ক্যাবিনেট। সম্প্রতি বাংলাদেশের নির্বাচন শেষে বিরোধী দল 11 দলীয় ঐক্যজোট এমন একটি মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে, যেই উদ্যোগকে স্বয়ং সরকারি দলের নেতারাও স্বাগত জানিয়েছে। এখন প্রশ্ন হলো, এই ছায়া মন্ত্রী পরিষদ কি? এটি কি লোক দেখানো একটি নামমাত্র কমিটি, নাকি ক্ষমতাসীন সরকারকে সংসদে চ্যালেঞ্জ জানানোর জন্য শক্তিশালী একটি অস্ত্র? আর এই সমস্ত বিষয় আলোচনা করা হবে আজকের এই পর্বে। সুতরাং আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ভিডিও যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে এখনই ফলো বাটনে প্রেস করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পৃথিবীতে গণতন্ত্র চর্চা শুরু হয় 2500 বছরেরও বেশি আগে, কিন্তু একটা পর্যায়ে এসে বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা ভাবতে শুরু করলো, ক্ষমতাসীন সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে সংসদে সরকারি দলের সদস্যের সঙ্গে বিরোধী দলের সদস্যদের শুধু বিতর্ক করাই যথেষ্ট নয়, বরং জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি দায়িত্বপ্রাপ্তদের মতো বিরোধী দলের সংসদ সদস্যেরও কিছু বাড়তি দায়িত্ব পালন করা দরকার। সেই ধারণা থেকে 1830 সালের দিকে ব্রিটিশ রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা গড়ে ওঠে। অর্থাৎ এই ব্যবস্থাটির গোড়াপত্তন শুরু হয় প্রথম ব্রিটিশ রাজনীতিতে। 1836 সালে রবার্ট পিল যখন তার অনুসারীদের নিয়ে সরকারের বিপরীতে একটি সুসংগঠিত বিরোধী কাঠামো দাঁড় করান, যা পরবর্তীতে শ্যাডো ক্যাবিনেট ধারণার ভিত্তি তৈরি করে। তবে শ্যাডো ক্যাবিনেট শব্দটির ব্যবহার শুরু হয় 1880 সালের দিকে। এটি নিয়ে যখন প্রচুর লেখালেখি শুরু হয়। 1922 সালে ব্রিটেনের লেবার পার্টি বিরোধী দল হিসেবে আবির্ভূত হলে এই কাঠামো আরো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1951 সালে লেবার পার্টির নেতা হিউ গেটস্কেল একে আধুনিক রূপ দেন। তিনি একটি আধুনিক ধাঁচের পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রিসভা গঠন করেন। তখন থেকেই প্রতিটি সরকারি দপ্তরের বিপরীতে একজন ছায়া মন্ত্রী মনোনীত করা হতো। বর্তমানে পৃথিবীর উন্নত দেশগুলোতে যেমন কানাডা ও নিউজিল্যান্ডে এটি একটি সুপ্রতিষ্ঠিত সংসদীয় রীতি। বিভিন্ন দেশের ছায়ামন্ত্রীর ধারণা থেকে দেখা যায় সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল থেকে একজন করে ছায়ামন্ত্রী মনোনয়ন করা হয়। এই ছায়ামন্ত্রীর কাজ হলো ক্ষমতাসীন সরকারের প্রতিটি মন্ত্রীর কাজের উপর ছায়ার মতো নজরদারি করা, সরকারের প্রতিটি কাজের পর্যবেক্ষণ, সমালোচনা ও প্রয়োজনে বিকল্প নীতি তৈরি করে তা উপস্থাপন করা। উদাহরণস্বরূপ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যদি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরো বেশি জোরদার করার জন্য বিদেশ থেকে কোনো উন্নত আগ্নেয়াস্ত্র কেনার সিদ্ধান্ত নেন, তবে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী সেটার গুরুত্ব, বাজেট এবং প্রাসঙ্গিকতা যাচাই করবেন এবং সেখানে কোনো কারচুপি থাকলে তা জনগণের সামনে তুলে ধরবেন, যার ফলে প্রত্যেক মন্ত্রী তাদের প্রতিটি কাজ নিয়ে সবসময় সতর্ক থাকেন। যার ফলে ক্ষমতাসীন দলের একটি অংশ ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ চুরি, দুর্নীতি, অর্থ পাচার ও নানান অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে সেই অপরাধের লাগাম টেনে ধরা যায়। আবার ছায়া মন্ত্রিসভা শুধু সরকারের সমালোচনা করার জন্য নয়, এটি বিরোধী দলের জন্য একটি রাজনৈতিক প্রশিক্ষণ বা শিক্ষা। অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল যদি সরকার চালাতে কম অভিজ্ঞ হয় তবে এর মাধ্যমে সরকার চালানোর সেই অভিজ্ঞতা অর্জন করতে পারে। আবার কোনো কারণে সরকারের যদি পতন ঘটে তবে বিরোধী দল সরকার চালানোর জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারে। ছায়া মন্ত্রিসভার নেতাকে সরকারি কোষাগার থেকে বেতন দেওয়া হয় এবং তাকে একজন পূর্ণ মন্ত্রীর ক্ষমতা ও মর্যাদা দেওয়া হয়। বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা গঠনে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই, আর এমন মন্ত্রিসভা গঠনের কোনো নজিরও এর আগে কখনো দেখা যায় না। তবে অনেক বিশ্লেষকের মতে এটি সরকারের জবাবদিহিতার আওতায় আনার জন্য খুবই ভালো একটি উপায়।
তাদের মতে এটি সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি ভালো রাজনৈতিক চর্চা হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আবার কেউ কেউ এই উদ্যোগকে শুধুমাত্র একটি অপ্রাসঙ্গিক কাজ বলে অভিহিত করেছেন, যা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে কখনোই ঠিকভাবে কাজ করতে পারবে না। তবে বর্তমানে বিরোধী দল যদি সংসদে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করে, তাহলে তা বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এক নতুন মাইলফলক হয়ে উঠবে বলে বেশিরভাগ মানুষেরই ধারণা। অপরদিকে বিরোধী দলও আগামীতে দেশ পরিচালনার জন্য যোগ্য হয়ে উঠবে। তো ছায়া মন্ত্রিসভা নিয়ে আপনি কি ভাবছেন তা কমেন্ট করে জানিয়ে দেন। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।